যে হত্যাযজ্ঞ হয়েছে তাদের কোন লোকের মধ্যে কোনো রিমোর্স দেখেছেন? আপনি তো কয়েকজন ইন্টারভিউ নিয়েছেন, কোন নিন্দা দেখেছেন যে না নিন্দা করব, যে ওই সময় যে হত্যাযজ্ঞ হয়েছে সেটাকে আমি নিন্দা করছি? কেউ কোনো নিন্দা নাই, কোনো সরি বলা নাই। যারা আন্দোলন করছে তাদের সবাইকে আপনি বলছেন কি তারা হচ্ছে জঙ্গি, মানে ইসলামিস্ট টেরোরিস্ট বলছেন। তো তাহলে কি আপনি একটা কনফ্রন্টেশনে যাচ্ছেন, আপনি ভায়োলেন্স ইনস্টিগেট করছেন। তা আপনাকে কোন ডেমোক্রেটিক সোসাইটি এই লোকগুলোকে ডেমোক্রেটিক স্পেস দিয়ে বলেন? নমস্কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা থেকে সংযুক্ত আছেন বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মাননীয় প্রেস সচিব শফিকুল আলম। মিস্টার আলম, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ওয়ালের পক্ষ থেকে। আওয়ামী লীগের সময়তে মানে ইনক্লুসিভ নির্বাচন হয়নি, বারে বারে এই অভিযোগটা ছিল, অভিযোগটা ন্যায্য, এটা নিয়ে এখন আর কোনো দ্বিমত কেউই পোষণ করছেন না। হয়তো যারা তাদের খুব নিকট বন্ধু যে সমস্ত দেশ তারাও হয়তো করছেন না, কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে কি আগামী নির্বাচন ইনক্লুসিভ হবে? সেটা কি আপনাদের মনে হয় যে আওয়ামী লীগের তো মানে নির্বাচন কমিশনের নিবন্ধনও বাতিল করে দেওয়া হয়েছে? কেন হবে না? আমাকে কেন হবে না? মানুষ যদি ভোট দেওয়ার জায়গা পায়, মানুষ তাদের মধ্যে ভালো ক্যান্ডিডেট পায়, কেন হবে? আমাদের দেখতে হবে যে মানুষ ভোট দিতে পারছে না, সে এটা ফরমার আওয়ামী লীগের সাপোর্টারই হোক আর অন্য কোন দলের সাপোর্ট। সাধারণ জনগণ যে ভোটার, সে যাতে পিসফুলি তার ভোটিং রাইটটাকে এক্সারসাইজ করতে পারে, সেটা দেখা আমাদের বিষয়। কোন পার্টি দাঁড়ালো আর দাঁড়ালো সেটার বিষয়। সবাই যেন তার পিক এন্ড চুজ করতে পারেন, তার রাইট ক্যান বি। মানে আপনি বলছেন দল নয়, ইনক্লুসিভ ইলেকশন মানে হচ্ছে মানে ভোটারদের পার্টিসিপেশন এবং সেটা বাধাহীন অবাধ ভোটের বিষয়টা, এটাই আপনি বলছেন যে পার্টি দেখেন ডেমোক্রেটিক প্রসেসে যে পার্টি ধরেন আজকে ভোট ইলেকশন করতে পারলো না, অবভিয়াসলি এটার জন্য তো রিজন আছে কেন এই পার্টিটা করতে পারলো, কেন তাকে কার্যক্রম বন্ধ করে দেওয়া হলো। আপনি দেখেন 10টা মাস তাদের অপরচুনিটি ছিল। এই যে হত্যাযজ্ঞ হয়েছে তাদের কোন লোকের মধ্যে কোনো রিমোর্স দেখেছেন? আপনি তো কয়েকজন ইন্টারভিউ নিয়েছেন, কোন নিন্দা দেখেছেন যে না নিন্দা করব, যে ওই সময় যে হত্যাযজ্ঞ হয়েছে সেটাকে আমি নিন্দা করছি? কেউ কোনো নিন্দা নাই, কোনো সরি বলা নাই, কিছু নাই। তো বরঞ্চ আরো যারা আন্দোলন করছেন তাদের সবাইকে আপনি বলছেন কি তারা হচ্ছে জঙ্গি, মানে ইসলামিস্ট টেরোরিস্ট বলছেন। তো তাহলে কি আপনি একটা কনফ্রন্টেশনে যাচ্ছেন, আপনি ভায়োলেন্স ইনস্টিগেট করছেন? তা আপনাকে কোন ডেমোক্রেটিক সোসাইটি এই লোকগুলোকে ডেমোক্রেটিক স্পেস দিয়ে বলেন? আমি দেখতে পাচ্ছি শেখ হাসিনা যা বলছেন ভারত সরকারের বক্তব্যের সঙ্গে পুরোপুরি। ভারত সরকারও কিন্তু মনে করে বিভিন্ন সময়তে প্রকাশ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র যেটা বলেছেন যে বাংলাদেশ নিয়ে তারা যে অ্যালার্মিং মানে দুশ্চিন্তাগ্রস্ত, সেটা হচ্ছে যে মৌলবাদী শক্তির ওখানে উত্থান হচ্ছে এবং বাংলাদেশ সরকার তাদের নিয়ন্ত্রণ করছে না, তার দ্বারা সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন। হাসিনার বক্তব্যের মধ্যেও ঘুরে ফিরে সেটাই আসছে। আপনার কি মনে হয় যে উনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্পোক্স পার্সনে পরিণত হয়েছেন ভারতে এসে? মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্পোক্স পার্সন হচ্ছেন কি হচ্ছেন সেটার বিষয় আমাদের, কিন্তু কথা হচ্ছে যে যেগুলো বলছেন সেগুলো আপনারা এসে দেখে যান না বাংলাদেশ সোসাইটিটা কেছে। আমরা এই জন্য তো ইন্ডিয়ান পত্রিকাগুলোকে ডাকি, ইন্ডিয়ান নিউজ জার্নালিস্টদেরকে ডাকি, এসে বাংলাদেশের সোসাইটিকে চিনে যান। যেই ধরনের অপপ্রচার আপনাদের নিউজ পেপার গুলো হয় যে বাংলাদেশে র্যাডিকালিজম হচ্ছে, তালেবান হচ্ছে, আমার এটার জন্য আপনি তো একচেটিয়া এই অপপ্রচার গুলো করেই যাচ্ছে, ওয়েল অর্কেস্ট্রেটেড একটা ক্যাম্প ভারতীয় মিডিয়া। তো আমরা আপনাদেরকে কি করছি? আমি বলছি যে না এটা ঠিক না, আপনি আমার কথা শুনেও বলছেন যে না আমি ইগনোর করছেন। আমাদের কথা হচ্ছে প্রফেসর ইউনূস তার প্রথম যখন নরেন্দ্র মোদীর সাথে ফোনে বলেছিলেন যে ভারত ও বাংলাদেশে এসে দেখেন 10টা মাস হলো, একটা যে আন্দোলনটা হলো সেই আন্দোলনটা কি ছিল, বাংলাদেশি সোসাইটি আসলে আপনারা এসে দেখে যান। বারবার হাসিনা হচ্ছে কি এই যে এই কথাগুলো কেন বলেন, এই কথাগুলো হলো ওই ওয়ার এন্ড টেররের ন্যারেটিভ, যাতে ওতে দিয়ে পশ্চিমা বিশ্বের একটু উনি সিম্পাথি পারেন। এই ধরনের কথা বলে যে না পশ্চিমা বিশ্বও যেন তার চোখ দিয়ে এই বাংলাদেশকে দেখে, কিন্তু পশ্চিমা বিশ্বে তো এত বোকা লোক না, তারা তো দেখছে বাংলাদেশে কি আন্দোলনটা হয়েছে, কি অভূতপূর্ব
অভূতপূর্ব গণ অভ্যুত্থান হয়েছে এবং বাংলাদেশি সোসাইটিটা, তাদের তো এমবাসি এখানে আছে, তাদের পলিটিক্যাল অফিসার এখানে আছে, তাদের ইভেন মিডিয়া অফিসিয়ালও এখানে আছে। তারা তো দেখছে বাংলাদেশের সোসাইটিটা কি, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটা কি, বাংলাদেশের পলিটিক্যাল পার্টি গুলো কিরকম চলছে। তো ফলে হাসিনা আসলে এই যেই ভাঙা কলসি বা ভাঙা গিয়েছে 16, 17, 18 বছর ধরে যেটা চালিয়ে গিয়েছেন, ঠিক সেইটাই উনি ওইখান থেকে মানে উনি হচ্ছে যে একটা ওই যে কিছু কিছু আছে না যে আইকিউ লেভেল এমন একটা জায়গায় এখান থেকে আর গ্রো করেন। হ্যাঁ, মরণ আছে না কিছু এমও আর মরণদের আইকিউ আর গ্রোই করে না, ওই জায়গায় আটকে আছেন। আপনি দেখেন 2006, 7, 8 ওনার এখন পর্যন্ত 2005, 4, 5 দিকে এখন পর্যন্ত উনি ওনার শব্দ একটা চেঞ্জ হয়েছে কিনা, কি কথা এই দেশে জঙ্গিতে ভরে গেল, দেশ জঙ্গি হয়ে গেল, দেশ এগুলো হচ্ছে কি মানে আপনার যে তার যে আইকিউ লেভেলটা কি সেটা প্রমাণ করছে। আপনাদের সরকারের কর্মসূচির মধ্যেও আছে যে বিচার, আওয়ামী লীগ বিশেষ করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের 15 বছরের অপশাসনের বিচার। তো এই বিষয়টা যদি বলেন যে সরকার ঠিক কি চাইছে। হত্যাযজ্ঞ করেছে আপনি জুলাই অগাস্টে, এবং তারও আগে যে হত্যাযজ্ঞ গুলো শেখ হাসিনা করেছেন তার সময়ে তার নেতৃত্বে যে হত্যাযজ্ঞ গুলো হয়েছে সেগুলোর তো বিচার করা এই গভর্নমেন্টের একটা টপ প্রায়োরিটি। তো সেই বিচারের কাজটা শুরু হয়েছে। আমরা আশা করছি যে এটা পুরো সমস্ত ডিউ প্রসেস মেনে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে তারপরে বিচার কার্যগুলো খুব দ্রুত আমরা করতে পারবো। এটা আসলে জনপ্রত্যাশাটাও। তো এটা কি আপনারা নির্বাচনের আগে শেষ করে মানে ফেব্রুয়ারি তো এখন একটা টেন্টেটিভ ধরা হয়েছে, তো তার আগে কি আপনারা শেষ করতে পারবেন মনে করছেন বিচার? এটা তো আমরা ফিক্স করতে পারি না, ঠিক কেননা সত্যি চলে। ঠিক ঠিক আমাদের চেষ্টাটা যত মানে এগেন ডিউ প্রসেস এবং পুরো ট্রায়ালের যে ইন্টারন্যাশনাল যেটা স্ট্যান্ডার্ড আছে সেগুলো যত দ্রুত করা যায়। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের ভবিষ্যৎ মানে ইতিমধ্যে আপনারা তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছেন এবং এই ট্রাইব্যুনালকে ক্ষমতাও দেওয়া হয়েছে প্রয়োজনে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধও করতে পারে, এবং আওয়ামী লীগের যে রাজনৈতিক পরিস্থিতি তাতে আওয়ামী লীগের ভবিষ্যৎটা কি? আওয়ামী লীগের ভবিষ্যৎ তো আপনি দেখেন কত ডাকছে মিছিল করো, কেউ কেউ ধরে মিছিল করছে, একটা দুইটা ছেলে এদিক বিদিক দু একটা কথা বলে এত বড় বলে পার্টি। দেখেন সারা বাংলাদেশে ওদের কোনো মিছিল নাই, কিছু নাই, মানুষ কোয়েটলি তাদের জায়গায় পলিটিক্যাল অ্যাক্টিভিজম করছে, কেউ কেউ অন্য পার্টিতে জয়েন করছে যাদের আনটেন্টেড, আর অনেকে যারা টেন্টেড অনেকে তো পালিয়ে আছে। পুরো পার্টিটা যেটা হয়েছে বিদেশে চলে, পার্টির যারা টাকা পয়সা চুরি চামারি করে সব বিদেশে চলে গেছেন, ওইখান থেকে অনলাইনের মাধ্যমে একটু হম্বি তম্বি করছে যে এইটা করবো ওইটা, কিন্তু আসলে যেটা কি আপনি এত বড় একটা খুন করার পরে, এত বড় একটা হত্যাযজ্ঞ করার পরে, এবং আপনি এই যে প্রায় 16 বছরের যে অপশাসন, সেখানে খুন গুমের রাজত্ব কায়েম করার পরে এবং করাপশনের রাজত্ব কায়েম করার পরে মানুষের আসলে তাদের প্রতি কোনো সিম্প্যাথিও নাই, তাদেরকে সাপোর্ট করার লোক আমি সত্যিকার অর্থে খুঁজে পাইনি। দুই একটা ডায়াসপোরাতে আছে যারা বিদেশে টাকা নিয়ে গেছেন, আপনি ব্রিটেনে দেখেছেন বা অন্যান্য ইন্ডিয়াতে আছেন, থাকেন, অনেক করে বই করে ওই ইন্টারনেটে এর বাইরে আর কিছু। আর তার মানে আপনি বলছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এই নামটা এখন ছোট হয়ে শুধু আওয়ামী লীগ হয়ে গেছে, মানে বাংলাদেশে আওয়ামী লীগটা নেই সেই অর্থে। এটা হয় যে অটকদের সাপোর্টটা ইভেনচুয়ালি ওই তাদের ওই যে রিজিওনাল যে ডিস্ট্রিক্টের দ্বারা সেই ডিস্ট্রিক্টে যে কনসেন্ট্রেট করে। আপনি এরশাদ যখন পতন হলো, এরশাদের পরে দেখেন এরশাদের যে কাজ, অনেকে বলতেন এরশাদ অনেক কাজ করেছেন, বড় বড় ইনফ্রাস্ট্রাকচার করেছেন, তো এরশাদ পতন হওয়ার পরে এরশাদ কিন্তু অত গুম খুনও করেনি। এরশাদের আমলে গুমের তেমন একটা জানাই যায় না, আর খুন কম, যে বেশি তা না, এই ডাবল ডিজিট ফিগার হবে। তো এরশাদের আমলের এই পুরো এরশাদ পরবর্তীতে আপনি দেখেন তার পুরো যে পপুলারিটি ওটা কনসেন্ট্রেট হয়েছিল রংপুর ডিস্ট্রিক্টে, যেটা এখন ওদের এখন একটু শক্তি আছে ওখানে। হ্যাঁ, তো ওই রংপুরে একটা চারটা ওরা ওই যে 10-15টা সিট পেতেন গ্রেটার রংপুর ডিস্ট্রিক্টে। এর ঠিকই আমার কাছে আওয়ামী থাকেও সেটা ওই যে হাসিনার গোপালগঞ্জে বলছেন। আচ্ছা, মানে আপনি এত বড় হত্যাযজ্ঞ, এত বড় অপশাসন মানুষের তো মেমোরিতে আছে। আর এইবারের যে হত্যাযজ্ঞ তো সবার হাতে হাতে ভিডিও আছে, কিভাবে খুনগুলো হয়েছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের করা হয়েছে। সাবেক স্বরাষ্ট্র ইন্টারন্যাশনাল কমিউনিটি দেখেন এই যে ইউএন এর রিপোর্ট করার পরে ইন্টারন্যাশনাল কমিউনিটি দেখে ধরনের যে আপনি ওদের যদি 127 পাতার যে রিপোর্টটা যদি ঠিক আমি পড়েছি
ভয়াবহ হত্যাযজ্ঞ। এরপরে আমার মনে হয় না এই পার্টিকে, আমরা তো তাদেরকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছি, মানুষের কাছে এই পার্টিটা থাকবে কিনা আমার সন্দেহ আছে। আমি আরেকটা বিষয় একটুখানি জানতে চাইছিলাম, সেটা হচ্ছে যে মানে আজকে তো বিজ্ঞপ্তি দেওয়ার কথা বলা হয়েছে খবরের কাগজে ট্রাইব্যুনালের তরফ থেকে, তো শেখ হাসিনা ভারতে আছেন, তো এই বিষয়ে কি কোনো অগ্রগতি আর কিছু হলো, মানে ওনাকে ফেরত মানে ইয়েতে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া? মাস আগে নোট ভার্বাল একটা দিয়েছিলাম, ঠিক ঠিক এরপরে আমার আসলে আপডেটটা নেই। এরপরে ঠিক। তো আমরা আমাদের সেই জন্য এসে এখানে ট্রায়াল ফেস করতে পারেন, দেন হুম। কোর্ট উইল ডিসাইড। ব্রিটেন সফরে একটা বার্তা এলো যে মোহাম্মদ ইউনূস ব্রিটেনে একটু ভারত বিরোধী সুর চড়ালেন আর কি, আর যেটা উনি থাইল্যান্ডে মোদিকে মুখোমুখি বলেছিলেন, সেটা উনি ব্রিটেনে গিয়ে একটু বললেন এবং হাসিনার কথাই উনি বললেন। একদিক থেকে তো আপনারা সম্পর্ক স্বাভাবিক করার কথা বলছেন, আবার ভারতের দিকে অনেক মানে ভারতকে অনেকটা কাঠগড়াতেও তোলা হচ্ছে, তো এই বিষয়ে বাংলাদেশ সরকারের বক্তব্য যদি আপনি একটু বলেন, একটু বিশদে ব্যাখ্যা করেন। আমি ওনার ভারত কথা আমি পাইনি। আচ্ছা, যেমন উনি বারবারই বলেছেন যে শেখ হাসিনা এখান থেকে মানে নানা রকম উস্কানিমূলক মন্তব্য করছে, নরেন্দ্র মোদী তাকে থামাচ্ছেন না, এবং নরেন্দ্র মোদী তাকে বলেওছেন। এখন ভারত সরকারের বক্তব্য, একান্ত বৈঠকের অনেক জিনিসই অফিসিয়াল ইয়েতে ব্রিফিং হয়, তার বাইরে এটা বলাটা হচ্ছে শিষ্টাচার বিরোধী। মানে এটা হচ্ছে ভারত সরকারের মানে পররাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, যে নরেন্দ্র মোদী যদি এরকম কথা বলেও থাকেন যে তিনি শেখ হাসিনাকে থামাতে পারবেন না, সেটা এরকম প্রকাশ করে দেওয়া, তো এইটা একটা বক্তব্য এসছে আর কি ভারতীয় ইয়েতে বিভিন্ন মহলে এবং মিডিয়াতে। শেখ হাসিনা তো যেই ধরনের বক্তব্য দিচ্ছে, আমরা যদি শেখ হাসিনার বক্তব্যগুলো খুব মানে ভায়োলেন্স এখানে ইনস্টিগেট করা, ইনসাইট করা, এগুলো হলো তার কাজ। হ্যাঁ, প্রতিটা কাজ প্রায় যারা ছিলেন সবাইকে জঙ্গি বলছেন। বাংলাদেশের জঙ্গির ভাবার তো হচ্ছে যে সেই ইসলামিস্ট টেরোরিস্ট এই হিসাবে বলছেন, বলেন তাহলে মানুষের মনে কি প্রতিক্রিয়া হতে পারে আপনি বুঝেন? দেশের 18 কোটি মানুষ, ওগুলোকে দেখে নিতে হবে, এরা এদের বাসায় যে খুঁজে বের করে ইয়ে করতে হবে অনেক। আপনি কথাগুলো তাকে বুঝে আপনি যদি খুব সিরিয়াসলি তার বক্তব্যগুলো শুনেন, তাহলে যে ভয়ানক স্পিচ, তো সেই প্রসঙ্গটাই এই কথাগুলো বলা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকুন, কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। নতুন করে আবারও মুখ খুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তবে এবার ভার্চুয়ালি। কিন্তু বিষয়টা এমন নয় যে এটা কোনো সাধারণ ভাষণ। এই বক্তৃতা সরাসরি আক্রমণের শিকার হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাবাহিনীও। প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রী কি রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে এবার রাষ্ট্রের ভেতরের রাষ্ট্রকে নিয়েও মুখ খুললেন? আজকের ভিডিওতে বিশ্লেষণ করব শেখ হাসিনার এই বক্তব্যের ভেতরের বার্তা। প্রধানমন্ত্রী আবারও ডক্টর ইউনূসকে আক্রমণ করলেন। প্রশ্ন হল, কেন বারবার ইউনূস? তিনি তো কোনো রাজনৈতিক প্রতিপক্ষ না। যিনি বাংলাদেশের প্রথম নোবেল জয়ী, তাকে নিয়ে শেখ হাসিনার এত ক্ষোভ কেন? কারণ কি তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের ভিন্ন চিত্র তুলে ধরেছেন, নাকি তার সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্ক আওয়ামী লীগ সরকারকে অস্বস্তিতে ফেলছে? সরকারের দাবি ডক্টর ইউনূস কাজের চেয়ে কূটনীতিতে বেশি ব্যস্ত, কিন্তু এটাও তো একটা সত্য, শেখ হাসিনার সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আন্তর্জাতিক সমর্থন, এবং সেখানেই ডক্টর ইউনূস প্রভাবশালী। এই বক্তৃতায় প্রধানমন্ত্রী সেনাবাহিনী সম্পর্কেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। যদিও সরাসরি কিছু বলেননি, কিন্তু তার কথায় বোঝা গেছে সরকারের উপর চাপ সৃষ্টিতে সেনাবাহিনীর নিরপেক্ষ অবস্থান যেন তার কাছে স্বস্তিদায়ক নয়। এই বক্তব্য কি তাহলে সেনাবাহিনীর প্রতি চাপ সৃষ্টির একটি কৌশল, নাকি এটা ছিল ভবিষ্যৎ কোনো পদক্ষেপের ভূমিকা তৈরি? বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর নাম আসলেই মানুষ সতর্ক হয়। এই মুহূর্তে তাদের নিয়ে এমন বক্তব্য কি রাজনৈতিকভাবে বিপজ্জনক নয়? বক্তব্যের এক অংশে শেখ হাসিনা বললেন, আমি জানি কে কাকে সাহায্য করছে, কে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই কথার অর্থ কি? কিসের ভিত্তিতে তিনি জানেন? রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্য, নাকি এটাই সেই ভয়াবহ মনিটরিং মেশিন যার ভয় দেখিয়ে রাষ্ট্র চালানো হয়? এখানে গণতন্ত্রের জায়গায় প্রতিশোধের গন্ধ পাওয়া যায়। প্রশ্ন হল, শেখ হাসিনা কি এখনও একজন রাজনীতিবিদ, নাকি একজন আত্মরক্ষামূলক শাসক হয়ে উঠেছেন? যখন একজন প্রধানমন্ত্রী নিজ দেশের সেনাবাহিনী এবং আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তিকে একই বক্তব্যে আক্রমণ করেন, তখন সেটাকে আর রাজনৈতিক বক্তব্য বলা যায় না, সেটা একটা রাষ্ট্রীয় বার্তা হয়ে যায়। এটি কি হুঁশিয়ারি,
নাকি দুর্বলতার বহিঃপ্রকাশ? আপনারা কি মনে করেন শেখ হাসিনার এই বক্তব্যে আসল বার্তা কী ছিল? তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।